হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দ্বিঘাতকরণী কোয়াড্রেটিক সার্চ সম্পর্কে আমরা ধারণা এর কিছু কনসেপ্ট আমরা পরিষ্কারভাবে একটু জানার চেষ্টা করব। প্রথম চ্যাপ্টারে এটা আমাদের ফার্স্ট ভিডিও এবং করণীর যে কোনো বিষয়ে প্রশ্ন অঙ্ক করার জন্য যা যা বিষয় আমাদের প্রয়োজন মোটামুটি আমরা সেগুলো এখানে আলোচনা করে নেব। তাহলে যদি আমরা সার্ট দেখি, তাহলে ঐতিহাসিক প্রেক্ষাপটটা যদি তোমরা দেখো, তাহলে আসলে সার্ট কথাটা এটা এসেছে একটা ল্যাটিন শব্দ সার্চ থেকে ল্যাটিন শব্দ পূর্ব প্রচলিত ছিল, পরে এখান থেকে আমরা সার্ট কথাটা পাই এবং এর অর্থ হচ্ছে মিউট। আমরা মিউট বলি, নিশ্চুপ, মিউট থেকে এসছে। তো কোয়াড্রেটিক সার্ট আর কি আমরা যদি করণীর প্রাথমিক বিষয়গুলোর মধ্যে দেখি, তাহলে তোমাকে মেনলি দুটো পার্ট ভেবে নিতে হবে যে করণীকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। দুটো সংখ্যাকে আমরা এর মধ্যে বেশিরভাগ পাবো, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যাটা কি এবং অমূলদ সংখ্যাটা কি আমরা আগে সে বিষয়ে একটু জেনে নিচ্ছি প্রথমে। তাহলে মূলদ সংখ্যায় যদি আমরা আসি, তাহলে মূলদ সংখ্যা তুমি কাকে বলবে? মূলদ সংখ্যা হচ্ছে যে আমরা যদি মূলদ সংখ্যা ধরি, তাহলে মূলদ সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যাদের দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। মনে করো যে 2:3, এটা হচ্ছে একটা অনুপাত 2:3। এখন আমরা জানি অনুপাতকে আমি 2/3 লিখতে পারি, দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যাচ্ছে। তাহলে মূলদ সংখ্যা আমরা তাদেরকে বলবো যাদেরকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। জিনিসটা বুঝবে, p/q মানে এটাকে q ধরেছি আমরা, p/q আকারে প্রকাশ করা যায়। এবং এর মধ্যে আরেকটা কি শর্ত, যে এই যে নিচের হরটা, এটা কিউটা যেন কখনো 0 না হয়, q নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে। কারণ কি, যদি নিচে 0 হয়ে যায়, মনে করো 2/3 এর বদলে আমি 2/0 বললাম, তাহলে 2/0 নিচে যদি কোনো সংখ্যা 0 হয়, মনে করো উপরে 0 আছে, সাপোজ 0/2 সমান কত হয়? 0। কিন্তু যদি নিচেও 0 হয়ে যায়, তাহলে এটা তোমার আনডিফাইন্ড নাম্বারসে চলে আসবে, এটা অসংজ্ঞাত হয়ে যাবে। নিচে যদি 0 আসে, তাহলে এর মান নির্ণয় করা যায় না, তখন সেটা সেক্ষেত্রে অসংজ্ঞাত হয়ে যাবে, যার জন্য এটা আমাদের চলবে না। তাহলে যদি তোমাকে মূলদ সংখ্যা বলে, তাহলে তুমি কি বলবে না, দুটো পূর্ণ সংখ্যার অনুপাতে যাদের প্রকাশ করা যায়, পূর্ণ সংখ্যার অনুপাত মানে যেমন এটা পূর্ণ সংখ্যা 2, 3 পূর্ণ সংখ্যা, এদের অনুপাত, তার মানে p/q। অনুপাতকে আমি ভগ্নাংশ আকারে লিখি আমরা, যার জন্য p/q আকারে প্রকাশ করা যাবে। কিন্তু কখনোই নিচে যেন 0 না হয়, নিচে 0 হয়ে গেলে সেটা অসংজ্ঞাততে চলে যাবে, সেটা কিন্তু আমাদের ডিফাইন করা সম্ভব নয়, সেটা নির্ণয় করা সম্ভব নয় কোনোদিন। যে জন্য p/q হতে হবে, কিন্তু শর্ত হচ্ছে q যেন 0 না হয়। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে তুমি বলবে না, যে সব সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় বা p/q আকারে প্রকাশ করা যায়, কিন্তু কখনো q ইজ ইকুয়াল টু 0 না হয়, q এর মান নিচের হর যেন 0 না হয়, তাহলে সেটা মূলদ সংখ্যা হয়ে যাবে। এবারে মূলদ সংখ্যার মধ্যে যদি আমরা উদাহরণ দেখি, তাহলে মনে করো যেমন 2/5 মূলদ সংখ্যা, 6 মূলদ সংখ্যা, 8 মূলদ সংখ্যা, 200 মূলদ সংখ্যা, মৌলিক সংখ্যা, এগুলো সব মূলদ সংখ্যার মধ্যে পড়ে। আবার এমন কিছু সংখ্যা আছে যেগুলো মনে করো যে ডেসিমেল পয়েন্টও মূলদ সংখ্যা হয়। যেমন 0.5 মনে করো তুমি, 0.5, তাহলে এটাকে যদি তুমি দশমিক তুলে দাও, তাহলে তুমি কত পাচ্ছ? 5/10। তার মানে তুমি বলতে পারো যে এটা p এবং এটা হচ্ছে q। তো এগুলো হচ্ছে মূলদ সংখ্যা যাদেরকে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবে এবং নিচে 0 হওয়া চলবে না, এবং এমন কোনো ডেসিমেল পয়েন্টের হওয়া চলবে না, এমন কোনো দশমিক হওয়া চলবে না যেটা আবৃত হতে পারবে না। মানে কি, ভাগটা মিলবেই না, চলতেই থাকলো তুমি এবং আলাদা আলাদা তুমি মান পেতে থাকবে, এমন হওয়া চলবে না। তাহলে যদি তোমাকে ডেসিমেল পয়েন্টে ভাগ হয়, তাহলে যেন সেটা মিলে যায়। মনে করো 0 কোনো কিছু তুমি
কাউকে কোনো কিছু দিয়ে ভাগ করলে তোমার উত্তর আসছে হয়তো 2.545454 এইভাবে। তার মানে কি একই রকম ডিজিট চলে এলো, তার মানে তুমি সেটাকে পৌনঃপুনিক করে দিতে পারবে। তাহলে সেক্ষেত্রে এটা তোমার মূলদ সংখ্যার মধ্যে পড়বে। কিন্তু যেসব সংখ্যাকে তুমি ভাগ কখনো মিলাতে পারবে না, আবৃত দশমিক আসবে না যেটাতে, সেগুলো কিন্তু মূলদ সংখ্যা নয়, সেগুলো অমূলদে চলে যাবে। আমি অমূলদ যদি বলছি তাহলে বুঝতে পারবে বিষয়টা এবারে। তাহলে অমূলদ সংখ্যার মধ্যে যদি আমরা দেখি, এটা গেল মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে আমরা দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারি না, ঠিক বুঝতে পারছো, যেমন এটা তেমনি ওটা পারি না, সেগুলো আমরা অমূলদ সংখ্যার মধ্যে পড়ি। সেগুলো আমরা অমূলদ সংখ্যার মধ্যে বলতে পারো যে যেগুলো হচ্ছে তোমার দশমিক বিস্তার, যাদের দশমিকের বিস্তার অসমাপ্ত বা আবৃত দশমিক আকারে যাদের প্রকাশ করা যায় না। মনে করো তুমি ভাগ করছো কোনো কিছুকে দিয়ে কোনো কিছু ভাগ করছো, তোমার উত্তর আসছে 0.25337237562 এইভাবে চলতে থাকছে আর কি, যাকে বলে, যেটা তোমার শেষ হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে যদি হয়, তার মানে দশমিকের যে বিস্তারটা তুমি নিয়েছো সেটা সমাপ্ত না, তাহলে সেটা তোমার অমূলদ সংখ্যায় যাবে। আরেকটা কথা কি বলা হয় যে আবৃত দশমিক করা যায় না। আবৃত দশমিক কাকে বলে? মনে করো যে তুমি ভাগ করছো কোনো কিছুকে কোনো কিছু সংখ্যা দ্বারা, তোমার হয়তো 5 5 5 5 এইভাবে চলতে থাকলো, মিলবে না কিন্তু 5 5 5 5 তুমি লিখে যেতে থাকবে, ও যা অবশিষ্ট থাকবে 5 দিয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করি, বারবার না লিখে 5-এর মাথায় একটা পয়েন্ট দিয়ে দিই, তার মানে কি এটা অসংখ্য আছে। এটা হচ্ছে আবৃত দশমিক। বা মনে করো তুমি ভাগ করছো, তো হয়তো 25 আসছে, 25, তারপর আবার 2 5, আবার 2 5, আবার 2 5, অ্যাজ ফর এক্সাম্পল মনে করো এইভাবে আছে। তাহলে যখন বারবার 25 আসছে, তখন আমরা 25-এর মাথায় মনোকোণিক চিহ্ন দিয়ে দিই, তাহলে আর এত লেখার দরকার হয় না। মানে কি এরপর ডিজিটগুলো 25 করেই। বা মনে করো সাপোজ আমি অন্য উদাহরণ বলছি, মনে করো 3 2 7 ভাগ খাচ্ছে, ভাগ করছো তুমি, ভাগফলটা 3 2 7 হলো, আবার ঘুরতে শুরু করে দিল, 3 2 7 হলো, আবার যদি তুমি নামাবে আবার 3 2 7 হয়ে গেল। সেক্ষেত্রে আমরা কি করি যে বারবার এটা না লিখে, আমরা যখন দেখলাম 3 2 7 রিকুইরিং হচ্ছে বারবার, তাহলে আমরা 3 2 7 এদের মাথায় 3 7-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিই। তার মানে কি এইখান থেকে ধরা পর্যন্ত বারবার ওটা রিইউজ হতে থাকবে। তাহলে আমি আসছি আমার আবার পূর্বের জায়গায়। অমূলদ সংখ্যা তুমি কাদেরকে বলবে? যাদের দশমিকের বিস্তারটা সমাপ্ত হবে না, মানে ভাগ চলতেই থাকলো। আর একটা কি, যাকে আবৃত দশমিক, আবৃত দশমিক আকারে প্রকাশ করা যাবে না, এইরকম হবে না। এমন ডিজিট আসবে যেটা তুমি কোনোদিন নিজে একে এইভাবে পাট করে আলাদা আলাদা আসবে না, সেইগুলো হচ্ছে আবৃত দশমিক হবে না যেটা। তার মানে কি কিছু দূর গিয়ে আবার সেই ঘুরতে শুরু করলো, এই জিনিসটা হবে না, সেইটা হচ্ছে আবৃত দশমিক হবে না, যেটা বলছে, যেটা হচ্ছে অমূলদ সংখ্যাতে। আর তাছাড়া আরও কিছু আছে, যেমন যেগুলোকে আমরা সম্পূর্ণ ভাগ মেলাতে পারবো না, যেগুলোকে আমরা সম্পূর্ণ ভাগ করতে পারবো না। যেমন মনে করো √2 বর্গমূলের রাশি, √2, √3, √7, এগুলোকে তুমি মূলদ সংখ্যা বলবে, কারণ এদের ভাগ সম্পূর্ণ করা যাবে না। যাদের এই ভাগ সম্পূর্ণ করা যায় না তারা অমূলদ সংখ্যার মধ্যে পড়ছে। তার মধ্যে যেমন √4 মনে করো, √4 দেওয়া আছে, √4 এটা করনি রুট, কিন্তু √4-কে তুমি ভাগলে কত পাবে? 2 পাবে, তাহলে এটা অমূলদ সংখ্যা নয়, চলবে না এটা। তাহলে অমূলদ সংখ্যাগুলো আরেকবার ঠিক করে নাও। অমূলদ সংখ্যা হচ্ছে যাদের রুটের মধ্যে রুট ভাঙতে পারবে না, তারা হচ্ছে অমূলদ সংখ্যা। ভাঙতে পারবে না মানে কি, দশমিককে বর্গমূলের ভাগ তো তুমি করতেই পারো, কিন্তু মিলাতে পারবে না কখনো। আবার ভাগফল যেটা হবে সেটা কখনো আবৃত দশমিক করতে পারবে না, একটা নির্দিষ্ট পর বারবার মিলতে থাকবে, 2 5 7 2 5 7 2 5 7 এরকম করতে মিলবে না, তাহলে সেগুলো হলো অমূলদ সংখ্যা। তাহলে হলো মূলদ অমূলদ সংখ্যার ব্যাপারটা। এবার আমরা অন্য একটা টপিক বিষয়ে আসছি যেটা আমাদের প্রয়োজন।
এরপর একটা বলে নিই কথা, করণী। যেমন মনে করো করণী, করণী বিষয়টি কি? করণী হচ্ছে এমন সংখ্যা যেটাকে তুমি মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে পারবে না, যেটাকে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যায় না। মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে করণী। যেমন মনে করো যে √3, √3 এটাকে তুমি সম্পূর্ণ ভাগ মিলাতে পারবে না, তার মানে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে পারবে না। তাহলে √3টা হচ্ছে আসলে করণী, মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যায় না। √7 মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যায় না। প্লাস মাইনাস যে কোনো হতে পারে, -√13 প্রকাশ করা যায় না, তাহলে এটা হচ্ছে করণী। কিন্তু মনে করো যে √4 আছে, এটাও করণী, মানে রুট আছে, এটা করণীর মতনই রুট আছে, কিন্তু এটা তুমি করণী এটা নয়, কারণ এটাকে তুমি ভাঙতে পারো, এটা হয় 2। তেমনি √16 মনে করা আছে, এটা করণী দেখতে পাচ্ছ তুমি, করণের চেহারা আছে, কিন্তু এটা কিন্তু করণী হয় না, এটা কিন্তু করণের সংখ্যা নয়, কারণ এটা তুমি ভেঙে দিতে পারো। তাহলে যেটা মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যায় না সেটাই হচ্ছে করণী। যেমন এগুলো মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যায় না, এগুলোকে আমরা করণী বলবো, কিন্তু যেগুলোকে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যায় সেগুলো কিন্তু করণী নয়। আসছি আমরা এরপরে নেক্সট টপিকে। এরপরে আসছে যেমন করণীর কয়েকটা ভাগ আছে মনে করো, যেমন করণীর যদি আমরা ক্লাসিফিকেশন দেখি, তো 1 নম্বরে আমরা পাবো শুদ্ধ করণী। শুদ্ধ করণী কাকে বলে যদি দেখা হয়, তাহলে যে সকল করণীর অমূলদ যে সংখ্যা, যে সকল করণীর অমূলদ সংখ্যার যে সহগটা, সহগ কাকে বলে? মনে করো 2a আছে, তাহলে a এর সহগ কোনটা? 2। 5b আছে, b এর সহগ কোনটা? 5। আশা করি জানো যে প্রথম যে থাকে সামনে তাকে ওর সহগ বলে। তাহলে শুদ্ধ করণী হচ্ছে কোনগুলো? যেসব করণীর অমূলদ সংখ্যা মনে করো √5 আছে, এর সহগ 1 ছাড়া আর কিছু হবে না। সহগ যেটা সেটা কোন করণীর অমূলদ যে সংখ্যা, অমূলদ সংখ্যার সহগ 1 ছাড়া আর কিছু নয়। যেগুলো অমূলদ সংখ্যার সহগ যদি 1 ছাড়া আর কিছু না থাকে, 1 যদি হয় আর কি, তাহলে সেটা শুদ্ধ করণী হবে। মনে করো √3, এটা হচ্ছে শুদ্ধ করণী, কারণ এর আগে কিছু নেই, মানে 1 আছে। তেমনি √5 1। আবার মনে করো 4 ঘাত যুক্ত একটা সংখ্যা, এটা এরও পাওয়ার কিছু নেই, মানে কত আছে আগে? 1। মনে করো 6 ঘাত যুক্ত সংখ্যা, এরও কিছু নেই, 1। প্লাস হোক মাইনাস হোক, এগুলো সব হলো শুদ্ধকরণের পর্যায়ে পড়ে। তাছাড়া যেমন আমরা যদি অশুদ্ধকরণে দেখি, 2 নম্বর একটা আসছে ভাগ, সেটা হচ্ছে অশুদ্ধকরণী। অশুদ্ধকরণীতে আমরা কি পাবো না, যে সকল করণীর অমূলদ সংখ্যার সহগ 1 ছাড়া অন্য কিছু, 1 ছাড়া অন্য কিছু, 1 ছাড়া অন্য কিছু, তাদের আমরা অশুদ্ধ করণী বলবো। যেমন মনে করো উদাহরণ হিসাবে, যেমন ওই সংখ্যাগুলো যদি তোমার চলে আসে, মনে করো যেমন √3, এর আগে 3 আছে, তাহলে সহগ আর এটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যার সহগটা 1 এর বেশি, মানে 1 ছাড়া অন্য কিছু, বেশি কোনটা ফ্যাক্টর নয়, মাইনাসও হতে পারে তোমার। কিন্তু মনে করো √5 আছে, এর হলো তোমার 4, সহগ দিয়ে দিলে তুমি একটা 1 নয় সহগ, 1 ছাড়া অন্য যে কোনো। তারপর হতে পারে যেমন তুমি 4 ঘাতের একটা রাশি নিয়ে নিলে 3 হয়ে গেল। এইগুলো হচ্ছে তোমার অশুদ্ধ করণী, এগুলো আমরা অশুদ্ধ করণী। এরপর আরও কিছু করণী আছে,
অশুদ্ধকরণীকে আমরা মিশ্রকরণীয় বলি, এটা মিশ্রকরণীর মধ্যেও পড়ে। এরপর 3 নম্বর যেমন আমরা আসছি সরলকরণী। সরলকরণী, তাহলে সরলকরণী তুমি কাকে বলে? যেসব করণী এক পদ বিশিষ্ট তাদেরকে আমরা সরলকরণী বলবো। এক পদ বিশিষ্ট, এক পদ বিশিষ্ট, মনে করো √3, এটা এক পদ। দুপদ কাকে বলে যদি বলো, তার মানে হয়ে গেল মনে করো √3 প্লাস √5, এইটা হচ্ছে দ্বিপদ। তাহলে যে করণে এক পদ বিশিষ্ট, √3 হতে পারে 3 ঘাত বিশিষ্ট 5 হতে পারে, -4√6 হতে পারে, ইত্যাদি সংখ্যা, এইগুলো হচ্ছে তোমার সরলকরণী। আবার তাছাড়া 4 নম্বরে যেমন আমরা আসতে পারি যৌগিককরণের নাম তুমি করতে পারো যৌগিককরণী। যৌগিককরণী কাদের বলে? যোগ বা বিয়োগ করে যে করণীগুলো পাচ্ছ তুমি, মনে করো যে একাধিক পদ বিশিষ্ট, একাধিক পদ বিশিষ্ট যে করণীগুলো, সেটা একটা করণীর সংখ্যা, একটা অমূলদ সংখ্যা বা মূলদ সংখ্যা হতে পারে, মূলদ সংখ্যার যোগফল। মনে করো যদি একাধিক পদ বিশিষ্ট, এক কথায় একাধিক পদ হবে, একাধিক পদ। এবার একাধিক পদগুলো কেমন? মনে করো দুটো অমূলদ সংখ্যা √3 প্লাস √5, এদের যোগফল, দুটি অমূলদ সংখ্যার যোগফল, এটা একটা যৌগিককরণী। বা দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল, এটাও যৌগিককরণী। দেখো একাধিক পদ আছে, একাধিক পদ, দুটা পদ, দুটা পদ। আবার এমন হতে পারে যে একটা মূলদ সংখ্যা 3 আর তার সঙ্গে করণী আছে, এটা যৌগিককরণী। অমূলদের সঙ্গে, তাহলে অমূলদের সঙ্গে তোমার করণী থাকতে পারে, সেটা যৌগিক সংখ্যা। এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা আমরা বলবো। তাহলে যার মধ্যে একাধিক পদ রয়েছে এবং সেটা দুটো অমূলদ সংখ্যার যোগফল বিয়োগফল হতে পারে, বা একটা মূলদ সংখ্যা এবং একটা অমূলদ সংখ্যার যোগফল বা বিয়োগফল হতে পারে, এই ধরনের সংখ্যাও আমাদের দ্বিঘাতকরণের মধ্যে যৌগিককরণের মধ্যে পড়বে। তাছাড়া যেমন আমরা নেক্সট ভাগ যদি করি সদৃশ অসদৃশ, এটা তোমাদের ছোট প্রশ্নের জন্য প্রয়োজন পড়ে সদৃশ সদৃশের ব্যাপারটা। তাহলে 4 হয়েছে, 5 নম্বর সদৃশকরণী। সংজ্ঞা তো তুমি বইও পাবে, যার জন্য সংজ্ঞা আমি লিখছি না। সদৃশকরণী কাকে বলে? যে সকল করণীর অমূলদ অংশটা একই হবে। তাহলে যে সকল করণীর অমূলদ অংশটা একই হবে, অমূলদ অংশটা একই হবে। মানে কি? মনে করো যে 3√5 আছে, এর অমূলদ অংশ কোনটা? 3টা আসলে মূলদ। খেয়াল করো মূলদ সংখ্যা কাকে বলে? p/q আকারে প্রকাশ করা যায়, যাকে গোটা সংখ্যা, পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে মূলদ সংখ্যা। 3টা পূর্ণ সংখ্যা বটে, এমন নয় যে ডিজিটে আছে ভাগ মিলবে না। আর এইটা হচ্ছে তোমার √5 কে তুমি যদি তুলো পূর্ণ সংখ্যা কখনো পাবে না, তার মানে এটা হচ্ছে তোমার অমূলদ সংখ্যা। তাহলে সদৃশকরণের অমূলদ অংশটা সবসময় এক যদি হয় তবে তুমি তাকে সদৃশকরণী বলবে। অ্যাজ ফর এক্সাম্পল মনে করো যে √5, 2√5, 7√5, এটা হচ্ছে সদৃশকরণী। দেখো অমূলদ অংশটা একই, অমূলদ অংশটা একই হবে, রুটের ভেতরটা একই হবে। আবার মনে করো যে √2 আছে আর √32 আছে, যদি বলি এই দুটো সদৃশকরণী কিনা তুমি নির্ণয় করো, তুমি কি করবে? এটা তো √2 আর √32 কে তুমি যদি ভাঙো তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তার থেকে কত বেরোচ্ছে? 2টা 2, 1টা 2 বেরোলো, আরও 2টা 2, 1টা 2 বেরোলো, একটা রুট থেকে গেল, 2 দুগুণে 4 √2। তাহলে এটা √2 আর 32টা কত হবে? 4√2। তাহলে লক্ষ্য করো রুটের ভেতরেরটা মিলে গেল √2, তার মানে এটাও সদৃশকরণী। তাহলে সদৃশকরণী কোনগুলো হবে? যেমনই চেহারা থাক না কেন, যদি রুটের ভেতরের অংশটা মিলে যায়,
বা অমূলদ অংশটা মিলে যায় তাহলে সেটা সদৃশকরণী হবে। আবার অসদৃশকরণীতে আসছি, ঠিক আছে, এটা চলে আসছে অসদৃশকরণী। যদি আমরা অসদৃশকরণী বলি 6 নম্বর অসদৃশকরণী, তাহলে অমূলদ অংশটা আলাদা হবে, আলাদা হবে। অমূলদ অংশটা আলাদা হলে অসদৃশকরণী হবে। অ্যাজ ফর এক্সাম্পল মনে করো √3 আর √5 এরা অসদৃশকরণী, বা মনে করো √7 √3 অসদৃশকরণী। তাহলে রুটের ভেতরে যদি অমূলদ অংশটা আলাদা হয় তাহলে সেটা অসদৃশকরণী হবে। এটা গেল একটা প্রাথমিক পর্যায়ে। তাছাড়া যেমন 7 নম্বর মনে করো অন্যোন্যকরণী। অন্যোন্যকরণী কাদের বলে? যে দুটি করণীর গুণফল, যে দুটি করণীর গুণফল 1 হবে, যে দুটি করণীর গুণফল 1 হবে তাদের আমরা অন্যোন্যকরণী বলি। অন্যোন্যকরণী বলতে বোঝায়, যেমন মনে করো 4 মাইনাস √15 এই একটা, আর 4 প্লাস √15 এই যে দুটো করণী, এদের তুমি যদি গুণ করো তাহলে কি পাচ্ছ? a মাইনাস বি ইন্টু a প্লাস বি ফর্মুলা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার 4 4 16 মাইনাস রুটের বাইরে স্কোয়ার থাকলে রুটও যায় স্কোয়ারও যায়, পড়ে রইল 15, 16 থেকে 15 গেল 1, তাহলে গুণফল করলাম কত হলো 1। এটা হচ্ছে অন্যোন্যকরণী। আরেকটা করণী আমরা আসছি, আমরা অনুবন্ধীকরণী। এটাও তোমরা অনেক পাবে, 7 কি 8 নম্বরে পাচ্ছ তোমরা। অনুবন্ধীকরণী, অনুবন্ধীকরণী কাকে বলবো? যখন দুটো দ্বিপদকরণী হবে, অবশ্যই দ্বিপদকরণী, দুটি দ্বিপদকরণীর গুণফল মূলদ সংখ্যা হবে। যখন দুটি দ্বিপদকরণের গুণফল মূলদ সংখ্যা হবে তখন তাকে আমরা অনুবন্ধীকরণী বলবো। বা বলতে পারো যে এদের মধ্যে সাইন আলাদা থাকবে, আলাদা থাকবে। মানে মনে করো যেমন 2 প্লাস √3 আর 2 মাইনাস √3 এরা একে অপরের অনুবন্ধীকরণী হবে। এই যে সাইনটা একটা প্লাস একটা মাইনাস আলাদা আছে, তুমি যদি গুণ করো এদের তাহলে তুমি কি পাচ্ছ? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে তুমি ফর্মুলা করে দাও, গুণ করে দিচ্ছি ফর্মুলা করে দিচ্ছি, একই ব্যাপার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2 2 4 মাইনাস √ স্কোয়ার কে খাবে 3 সমান কত হলো 1, হয়ে গেল মূলদ সংখ্যা। তাহলে একটি অপরটি যদি সাইন চেঞ্জ থাকে, একই রাশি কিন্তু সাইনটা উল্টো, তাহলে তাকে আমরা অনুবন্ধীকরণী বলবো। বা যাদের গুণ করলে অটোমেটিক্যালি তুমি মূলদ সংখ্যা পাবে। তেমনি যে কোনো তুমি ধরতে পারো √4 √3 প্লাস √5 √3 মাইনাস √5 এরা একে অপরের অনুবন্ধীকরণী। বা √3 মাইনাস √3 প্লাস √5 আর √3 মাইনাস √5 একে অপরের অনুবন্ধীকরণী। এইরকম সাইন চেঞ্জ যদি হয়ে যায় কোনো রুটের আগে তাহলে তুমি সেটাকে অনুবন্ধীকরণী বলতে পারো। এরপরে আমরা বেসিকের যোগ বিয়োগ গুণ ভাগগুলো একটু আসছি, যেগুলো আমাদের বিশেষ অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন। এবার চ্যাপ্টার শুরু করার আগে আমরা কিছু করণের যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা সম্পর্কে একটু কনসেপশনটা ক্লিয়ার হওয়া দরকার আমাদের। মনে করো √3 আছে আর √4 আছে, √2 আছে। রুটের ভেতরটা যদি না মেলে তাহলে তুমি তাদেরকে কখনো যোগ বা বিয়োগ করতে পারবে না। যেমন মনে করো 3a প্লাস 2b
তুমি এদেরকে যোগ করতে পারো না। 3টা হাতি 2টা ঘোড়া যোগ করলে 5টা কি হবে? কিছু হবে না, এরা আলাদা জিনিস, তাই এদেরকে তুমি যোগ বিয়োগ করতে পারো না। এখানেও যদি রুটের ভেতর আলাদা হয়ে যায় বিষয়টা, তার মানে তুমি এদেরকে যোগ বিয়োগ করতে পারবে না। যোগ বিয়োগ তুমি তখনই করতে পারবে যখন এরা একই হবে। মনে করো √3 প্লাস 2√3 এরকম আছে, তার মানে তুমি এটাকে যোগ করতে পারবে। এখানে √3 কটা আছে? একটা। এখানে √3 আছে 2টা, যোগ করলে 2টা আর একটা 3টা √3। এইগুলো কিন্তু চেঞ্জ হবে না, এটা কিন্তু তোমার কনস্ট্যান্ট থাকবে যোগ বিয়োগের ক্ষেত্রে। রুটের ভেতরে সাইন কিছু কি চেঞ্জ হয় না, শুধু সামনের সহগগুলো যোগ বিয়োগ করা যায় রুটের অঙ্কে। বা মনে করো 5√6 আছে প্লাস 3√6 আছে, তুমি নিশ্চয়ই যোগ করতে পারো, কারণ রুটের ভেতর একটা মিলছে। তাহলে 5টা 3টা যোগ করলে 8টা √6 হবে। তারপর মনে করে যেমন 3√2 আছে -√2 আছে, তার মানে কি 3টা √2 থেকে একটা √2 বিয়োগ করছো, তাহলে তোমার রইল 2টা √2। বা সাপোজ মনে করো 3√2 প্লাস 5√6 প্লাস 3√5 প্লাস 6√2 প্লাস √6 আছে, তাহলে তুমি কি করবে? রুটের ভেতরের সঙ্গে রুটের ভেতরে যদি মিলে তবেই যোগ বিয়োগ করা যায়। তার মানে √3 সঙ্গে এই √2 সঙ্গে √2 সম্পর্ক আছে, তাহলে 3টা √2 6টা √2 যোগ করলে 6টা আর 3টা 9টা √2। আবার √6 এর সঙ্গে √6 এর সম্পর্ক, তাহলে এইটার সঙ্গে এইটা 5টা √6 আর একটা √6 যোগ হচ্ছে, তাহলে প্লাস 6টা √6 হলো। √5 কারোর সঙ্গে সম্পর্ক নয়, তাহলে ও আলাদা থেকে যাবে। এটা হচ্ছে রুটের যোগ বিয়োগ। যোগ বা বিয়োগ বলতে পারো, যোগ বিয়োগ দুটোই এখানে একই রকম হচ্ছে। এরপর আমরা আসছি সিম্পল ভাবে আমরা কিছু এক্সাম্পলে আসছি। এরপর যদি আমরা গুণের ক্ষেত্রে যাই, তাহলে গুণে আমরা কি পাবো? তাহলে একই জিনিসের সঙ্গে যোগ বিয়োগ করা যায়, আলাদা জিনিসের সঙ্গে নয়। মনে করো তাছাড়া আরেকটা কথা বলে রাখি, মনে করো 3√2 আছে প্লাস 5√16 আছে প্লাস 3√32 আছে প্লাস মাইনাস 8√2 আছে, সাপোজ এটা আছে। তাহলে তোমার কাজ হচ্ছে যে রুটের ভেতরে যদি সংখ্যাগুলোকে বাইরে বার করা যায় রুটের, তাহলে তুমি আগে বার করে নাও। তাহলে এটা 3√2 আছে, রেখে দাও, এটা বার করার কিছু নেই। প্লাস 5√16কে ভাঙো, 16কে যদি আমরা ভাঙি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 প্লাস 3√32কে তুমি ভাঙো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 মাইনাস 8√2, ওটাকে ভাঙা যাবে না। এবার বার করে নাও 3√2 প্লাস, রুট থেকে বার করার নিয়ম কি? ভেতরে যদি দুটো থাকে তাহলে একটা বেরোয়, দুটো থাকলে একটা বেরোয়, তাহলে 5 5-এর জায়গায় রইল গুণিত, 2টা 2 থাকলে একটা 2 বেরিয়ে গেল, ইন্টু আবার 2টা 2 থাকলে একটা 2 বেরিয়ে গেল। তাহলে যদি জোড়া জোড়া থাকে তাহলে তুমি বার করে দেবে রুটের বাইরে, তাহলে রুটটা চলে গেল, ভেতরে আর কিছু নেই। কিন্তু যদি জোড়া জোড়া না থাকে তাহলে তাকে বার করা যায় না, যেমন এখানে আমরা দেখতে পাবো সেটা। প্লাস 3 আছে, রেখে দাও, ইন্টু 2টা 2 ছিল একটা বেরিয়ে গেল, আরও 2টা 2 ছিল একটা বেরিয়ে গেল। এইটা একা আছে, যে একা আছে সে কিন্তু রুটের ভেতরে থেকে যাবে, ওকে কিন্তু তুমি বার করতে পারছো না। মাইনাস 8√2 যেমন আছে রেখে দাও। এরপর 3√2 প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20 প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12√2 মাইনাস 8√2। এরপর যোগ বিয়োগের শেষ কাজ, রুটের ভেতরে যেগুলো মিলছে তাদের সঙ্গে শুধু তাদের যোগ হবে। তাহলে 3টা √2 আর 12টা √2 দুটোই প্লাস আছে, 12টা 3টা 15টা, 15টা √2 আর তার থেকে 8টা √2 কি হবে? মাইনাস হবে। 15 থেকে 8টা গেল 7টা √2 আর প্লাস 20, এটাতে রুট নাই, এটা আলাদা থেকে যাবে যেমন আছে তেমনি। তাহলে এই হলো গিয়ে আমাদের দশমিকের যোগ বিয়োগের ব্যাপার। চলে আসছি দশমিকের গুণের ক্ষেত্রে। এরপরে এরপর আসছে গুণ। গুণের ক্ষেত্রে কি হবে? মনে করো √3 ইন্টু 2√2 আছে। গুণের ক্ষেত্রে কিন্তু রুটের ভেতরে ভেতরে গুণ করা যায়, যোগ বিয়োগ করা যায় না, কিন্তু গুণের ক্ষেত্রে হয়। যদি এটা থাকে তাহলে আমরা কি করব?
বাইরের সঙ্গে বাইরের গুণ হবে, ভেতরের সঙ্গে ভেতরের গুণ হবে। তাহলে রুট থ্রির আগে কিছু নেই, মানে ওয়ান আছে। তাহলে বাইরের সঙ্গে বাইরের 2 একে 2, আর ভেতরের সঙ্গে ভেতরের গুণ হবে রুট 3 দুগুণে 6। মনে করো 3 রুট 5 ইন্টু 2 রুট 6 আছে সাপোজ। তাহলে তুমি গুণ করলে কি করবে, 3 দুগুণে 6 রুট ভেতরের সঙ্গে ভেতরে 5 6 30। এইবারে মনে করো 5 রুট 6 ইন্টু 3 রুট 2 ইন্টু 5 রুট 10 আছে। তাহলে সে একই গুণ করবে, 5 3 15, 5 3 15, 15 5 75, আর ভেতরে 6 দুগুণে 12, 12 10 120। এই হলো আমাদের গুণ। এবারে নিয়মে বটে রুটের ভেতরে যদি কিছু থাকে সেটা যদি বার করতে পারো তাহলে বার করে নেবে। যেমন রুট 120 আছে মনে করো, তাহলে 75 রেখে দিলাম, 50 যেটা আছে রেখে দাও 75, আর 120 রুটকে আমরা লসাও করে নিচ্ছি, 2 60, 2 30, 2 15, 3 5 15। তাহলে জোড়া জোড়া কি আছে, দুটা 2 আছে জোড়া, দুটা 2কে বার করে দিলাম বাইরে সরাসরি। আর ভেতরে কে কে থেকে গেল, যারা একটা একটা আছে, 3 5 15, 15 দুগুণে 30, এতই 75 দুগুণে 52 150, 150 রুট 3। এটা হচ্ছে আমাদের গুণ। আর এটা হচ্ছে আমাদের সাধারণ গুণ। এবারে যদি একটু বড় গুণের ক্ষেত্রে আসি, সেটা আমি একটু দেখিয়ে নিই তোমাদের। বড় গুণ মনে করো 2 রুট 5 এর সঙ্গে তোমাকে গুণ করতে বলেছে রুট 3, রুট 3 এর সঙ্গে গুণ করতে বলেছে 2 রুট 5। তাহলে তুমি কি করবে, রুট 3 কে এর সঙ্গে, তারপর রুট 3 এর সঙ্গে। তাহলে রুট 3 কে যদি এর সঙ্গে গুণ করো তাহলে কি হবে, 2 এর সঙ্গে যদি আমরা রুট 3 গুণ করি তাহলে কত হবে। নিয়মটা কি বললাম, রুটের ভেতরের সঙ্গে ভেতরের হবে, বাইরের সঙ্গে বাইরে। তাহলে 2টা তো বাইরে বটে রুটের, তাহলে বাইরেরটা বাইরে থেকে যাবে আর ভেতরেরটা ভেতরে। 3 সঙ্গে যদি তোমাকে রুট 5 গুণ করতে বলে তাহলে 3 রুট 5, বাইরেরটা বাইরে ভেতরটা ভেতরে। তাহলে তুমি সেইভাবে রুট 3 সঙ্গে যদি 2 গুণ করতে বলে তাহলে বাইরেরটা বাইরে ভেতরটা ভেতরে, তার মানে 2 রুট 3 প্লাস, এবার রুট 3 কার সঙ্গে গুণ হবে, এর সঙ্গে। তাহলে রুট 3 আর রুট 5 যদি গুণ করো ভেতরে ভেতরে গুণ হবে 3 5 15। এরপর যেমন মনে করো রুট 6 এর সঙ্গে 2 মাইনাস 2 রুট 3 আছে সাপোজ, তুমি গুণ করছো। তাহলে গুণ করলে কি হবে, রুট 6 এর সঙ্গে এর গুণ তারপর এর গুণ। তাহলে রুট 6 এর সঙ্গে যখন 2 গুণ করবে, 2 আর রুট 6 আলাদা আলাদা, 2 রুট 6 হয়ে যাবে। আর মাইনাস এর সঙ্গে এর যখন গুণ করবে ভেতরের সঙ্গে ভেতরের, তার মানে রুটে রুটে 3 6 18, 2 রুট 18, এটা হয়ে যাবে 2 রুট 3 6 18। এরপর আমরা একটু বড় গুণের ক্ষেত্রে আসছি। এরপরে যে গুণগুলো আমরা আসছি এর চেয়ে আর একটু ভালো পর্যায়ে আসছি। মনে করো তুমি গুণ করছো, এবারে হয়তো গুণ থাকতে পারে 3 রুট 2 ইন্টু 5 মাইনাস রুট 3, সাপোজ এই গুণটা করতে বলেছে। তাহলে তুমি গুণটা কি করে করবে, 3 প্লাস রুট 2 আর নিচে 5 মাইনাস রুট 3। গুণের নিয়মটা বীজগণিতিক গুণ যেমন তেমনি একই রকম ভাবে চলবে। এই 5 এর সঙ্গে প্রথমে এর, তারপর 5 এর সঙ্গে এর, তারপর রুট 3 কে নিয়ে নাও, রুট 3 এর সঙ্গে প্রথমে এর, তারপর রুট 3 এর সঙ্গে এর। তাহলে 3 5 15, এবার এটার সঙ্গে এটা। আর গুণের নিয়মিত যে রুটে নাই সে রুটের বাইরে আছে, বাইরেই থাকবে। তাহলে এর সঙ্গে যদি এই গুণ করো, প্লাসে প্লাসে প্লাস 5 আর রুট 2, 5 রুট 2। তাহলে এর সঙ্গে এটা হলো, এর সঙ্গে এটা হলো, এর কাজ শেষ। এবারে এর সঙ্গে এটা আর এর সঙ্গে এটা, তাহলে গুণের কাজ শেষ। এবারে এর সঙ্গে যদি এটা করো, প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর রুট 3 যদি গুণ করো, 3 রুট 3, বাইরেরটা বাইরে পোর্শনটা ভেতরেরটা ভেতরে, আর প্লাসে মাইনাসে মাইনাস, রুট 3 আর রুট 2, রুট 3 দুগুণে 6 রুট 6। তাহলে একবার বলে নি, এর সঙ্গে এর, তারপর এর সঙ্গে এর, আর তারপর এর সঙ্গে এর, তারপর এর সঙ্গে এর, বাস কাজ শেষ। তাহলে আমরা পেলাম 15 প্লাস 5
√2 -3√3 -√6, বাস গুণফল হয়ে গেল। আমি আর একটু বলে নিই, আরেকবার গুণের কথা। মনে করো 2√3 ইন্টু √6কে 5√3 ইন্টু 2√2 দিয়ে গুণ করতে বলেছে সাপোজ। তাহলে তুমি কি করে গুণ করবে? তাহলে আমরা গুণ কি করে করব? 2√3 প্লাস √6কে 5√3 প্লাস 2√2 আমরা গুণ করছি। গুণের নিয়ম, প্রথমে একে নেবে এর সঙ্গে, তারপর এর সঙ্গে, তারপরে একে নেব এর সঙ্গে, তারপর এর সঙ্গে, শেষ গুণ। একটু ভালো করে দেখে নাও তাহলে। 5 দুগুণে 10, আর রুটে রুটে √3 √3 3কে 9, ভেতরে ভেতর গুণ। আর নাহলে তুমি √3 একেবারে 3 করে দিতে পারো, আমি পরে আসছি সেটা। এবারে এর সঙ্গে এটা, তাহলে 5 বাইরে আছে আর এটা 3 6 18, 5√3 6 18 হয়ে গেল, বাস এর কাজ শেষ। এবারে এর সঙ্গে এটা, তাহলে প্লাস, মনে করো এখানে মাইনাস আছে, সাপোজ মনে করো মাইনাস আছে, তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4 আর 3 2 6, 2 দুগুণে 4 আর রুট হয়ে গেল 3 2 6, বাইরের সঙ্গে বাইরের, ভেতরের সঙ্গে ভেতরের। আর এবার প্লাসে মাইনাসে মাইনাস, 2 বাইরে আছে আর 6 দুগুণে 12 ভেতরে, 2√12। এরপর তাহলে আমাদের গুণফল বলতে এটাই তুমি বলতে পারো, যেটা হলো 10√9 প্লাস 5√18 মাইনাস 4√6 মাইনাস 2√12। এর মধ্যে √9 যেটা, √9 মানে হচ্ছে 3 3 9, আর রুট মানে, আচ্ছা ভেঙে নিচ্ছি আমরা একটু। 9কে 18কে যদি ভাঙো, 3 3 9, 9 দুগুণে 18 মাইনাস 4, 6কে ভেঙে লাভ নেই, বেরোবে না, 3 দুগুণে 6 কিছুই, মাইনাস 2√12কে যদি ভাঙো, 2 দুগুণে 4 4 3 12। এবার দেখো যা যা বেরোচ্ছে বার করে নাও। 10 রইল, 10-এর জায়গায় দুটো 3 থাকলে একটা 3 হয়ে যায়, রুট উঠে গেল, প্লাস 5 ইন্টু দুটা 3 বেরোলে একটা 3 হবে, আর রুট থেকে গেল, মাইনাস 4√6 মাইনাস 2 ইন্টু দুটা 2 বেরিয়ে গেল, একটা 2 আর রুট 3, 3 10 30 প্লাস 3 5 15√2 মাইনাস 4√6 আর মাইনাস 2 দুগুণে 4√3। যদি রুটের ভেতরের সংখ্যা কারোর সঙ্গে কারো মিলতো তাহলে আমাদের যোগ বিয়োগ করা যেত, কিন্তু যেহেতু রুটের ভেতরের সঙ্গে কারো মিলছে না, এটা √2, এটা √6, এটা √3, তাই কারোর সঙ্গে কারো যোগ বিয়োগ হবে না। এটা আমাদের গুণফল কমপ্লিট হয়ে গেল। যা যা বলছি পর পর একটু দেখে যাও, পুরো চ্যাপ্টারটার মধ্যে কোথাও অসুবিধা রাখবো না, একটু সিরিয়াসলি পর পর মেনটেন করো, যা যা বলছি একটু ভালো করে লক্ষ্য করো। এরপর আমরা আসছি ভাগের পর্যায়ে, এটা আমরা মুছে নিচ্ছি। এরপর আমরা ভাগের স্টেপটায় আসছি। একটু ভাগ বলতে হর নিরসন বা করণের নিরসনে আসছি আমরা। আজকের গরমটা বেশ বেশি, এবং তোমরা তো জানো আমার কাছে মাইক নেই, যার জন্যে মাইক হাতে আসেনি, যার জন্য আমি এখনো ফ্যানও চালাতে পারি না, যার জন্য গরমটা বেশি। আমি ফ্যান চালালে তোমরা শুনতে পাবে না ভালো, অনেক রকম প্রবলেম আছে। এবার আসছে যাক যেটা আমাদের বিশেষ দরকার। আর চা খাচ্ছ কিনা তোমরা? চা তো খেতেই হবে, চা খুব শরীরের পক্ষে খুব উপকারী জিনিস, চা অবশ্যই খাবে, যত বেশি খাবে। আমরা ভাগে আসছি। এরপরে ভাগ বলতে কি বোঝাচ্ছে? নিরসন আর কি, হর নিরসন বা করণের নিরসনে আসছে। পার্টটা কিরকম? মনে করো 2 প্লাস √3 ভাগে যদি তুমি বলো 2 প্লাস মনে করো √5 আছে, এই যে পোর্শনটা, আসলে এটা ভাগ বললে ভাগ হর নিরসন আর কি, এটাকে আমরা হর নিরসন বলবো বা করণের নিরসন বলবো। এটা একটা ভাইটাল জায়গা, তোমাকে বড় অঙ্ক করতে গেলে এটা জানতেই হবে। এই ভাজিত মানে বাই লিখতে পারি, উপর নিচে লিখলে তুমি
হর নিরসন কি করে করবে সেটা ভালো করে বুঝো এখান থেকে। হর নিরসন, করণ নিরসন, প্রথম কাজ হচ্ছে, এর আগে একটা কথা বলে রাখি, এর আগে একটা জিনিস মনে করো না, মনে করো তোমার কোনো ক্ষেত্রে উত্তর 2/√3 বেরোলো, 2/√3। এবারে তোমাকে নিচে রুট সম্বলিত রাশি রাখা ঠিক নয়, উত্তরে তুমি রুট সম্বলিত রাশি রাখতে পারো না, তাহলে তোমাকে হর নিরসন করতে হবে বা করণের নিরসন করতে হবে। তাহলে করণের নিরসন মানে নিচের রুটটাকে কেটে দিতে হবে, বাদ দিতে হবে। নিচের রুটটাকে তুমি কি করে বাদ দিবে, এই যে নিচে রুট সম্বলিত যে রাশিটা আছে সেটা তুমি ওপরেও গুণ করো এবং নিচেও গুণ করো, সব সময় ওপরেও গুণ করো নিচেও গুণ করো। তাহলে তুমি কি পাচ্ছ দেখো, উপরে 2/√3 গুণ করলে 2√3 হয়, আর √3 যদি গুণ হয়ে যায় তাহলে হয়ে যায় শুধু 3। ব্যাপারটা আমি একটু বুঝিয়ে নিই। মনে করো রুটে ইন্টু রুটে গুণ করছো, রুটে ইন্টু রুটে গুণ করছো, তাহলে গুণফল তুমি কত পাবে? রুটে ইন্টু রুটে যদি আমরা গুণ করি, যদি মনে করো যদি এ ইন্টু এ করো, তাহলে তুমি কি লিখবে? নিশ্চয়ই এ স্কোয়ার লিখবে। তাহলে রুটে ইন্টু রুটে তুমি কি লিখবে? রুটের স্কোয়ার, রুটের স্কোয়ার। এবারে নিয়মে কি বলে, রুটের বাইরে যদি স্কোয়ার থাকে তাহলে কি হয়, রুটও উঠে যায়, স্কোয়ার উঠে যায়। তার মানে তোমার কত পড়ে থাকবে? এ, শুধু এ। কেন হচ্ছে, তাহলে এই নিয়মে আমি একটু বলে নিই, যদি √2 সঙ্গে তুমি √2 গুণ করো তাহলে কি হচ্ছে? √2 স্কোয়ার। এবার √2 যদি স্কোয়ার হয় তাহলে কি দাঁড়াচ্ছে আসলে, এই রুটের পাওয়ারটা কত বলো না, মনে করো এইটা রুট আছে, তার মানে পাওয়ারটা কত? 1/2। রুটে মানে এর পাওয়ার বলতে চাইছে 1/2। এবারে যদি তুমি ঘাত 3 দাও এ, তার মানে তোমাকে কেমন লিখতে বলেছে? এর মানে এইটা। মনে করো x4, তাহলে ঘাত 4 যদি থাকে তাহলে তুমি কেমন লিখবে এটার মানে? 1/4। ক্লিয়ার হচ্ছে কথাটা? তাহলে এখানে যাই থাকবে, যদি এখানে √7 থাকে তার মানে 1/7 পাওয়ারটা হচ্ছে ওর। তাহলে সেই নিয়ম যদি হয়, ঠিক আছে কথাটা? তাহলে সেই নিয়ম যদি হয় তাহলে কি বললাম আমি, √x মানে পাওয়ারটা কত? রুটে যদি কোনো ঘাত না থাকে তার মানে পাওয়ারটা 1/2। তাহলে যদি মনে করো √2 থাকে তাহলে √2 মানে কি, 2 এর পাওয়ারটা কত? √2 মানে 1/2। এইবারে বাইরে তোমার স্কোয়ার আছে, তাহলে কি হচ্ছে, স্কোয়ার স্কোয়ার কেটে গেল, কত রইল? 2। ক্লিয়ার কথাটা? আমি আরেকবার বলে নিই একটু, মনে করো, আমার বলতে ভালো লাগছে আরেকবার বলে নিই। মনে করো √3 আছে ইন্টু √3 তোমাকে গুণ করতে বলেছে, তাহলে যেহেতু একই জিনিস তাই √3 স্কোয়ার লিখলে, এরপর রুট মানে কি, 3 পাওয়ার 1/2, রুট মানে 1/2, তাহলে 3 পাওয়ার 1/2 হলো। আর বাইরে কে বসে আছে? শেয়াল রাজা বসে আছে 2, 2 2 উপর নিচে কেটে গেল, তার মানে তোমার কত হলো? 3। পাওয়ার 1 মানে তো 3। তাহলে কি এত কিছু না বলে আমরা ডাইরেক্ট বলতে পারি √3 মানে 3, শুধু 3। দেখে নাও, √3 মানে আমরা শুধু 3 বলতে পারি। এরপর তেমনি যদি তুমি রুটে রুটে বলো তাহলে উত্তর কত বলবে? এ, রুটে রুটে মানে শুধু এ। তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা এখানে ফিরে আসছি এরপরে। তাহলে যে কোনো জিনিস তুমি খেয়াল রাখো, যদি রুটে রুটে গুণ হয় তাহলে শুধু এ হয়ে যায়। √3 গুণ হলো শুধু 3। এইবারে আরেকটা কথা বলে রাখি এখানে, যে মনে করো √3 প্লাস √2 এর বাইরে যদি স্কোয়ার থাকে তাহলে কিন্তু এই স্কোয়ার রুটকে খেতে পারবে না। এইটা যেমন কি হচ্ছে, √2 স্কোয়ার মানে √2 হাফ হয়ে গেল, 2 হয়ে গেল, মানে স্কোয়ার রুটকে খাচ্ছে। আমরা সাধারণ ভাষায় আমরা বলি স্কোয়ার রুটকে খেয়ে দিল, বা রুট স্কোয়ারকে খাচ্ছে, পড়ে থাকছে 2। যেমন মনে করো এতে যদি রুট থাকে তার বাইরে যদি স্কোয়ার থাকে তাহলে কি বললাম, স্কোয়ার রুটকে খায়, পড়ে থাকে। অনুরূপে ঠিক তেমনি যদি এতে স্কোয়ার থাকে তার বাইরে তুমি রুট দিয়ে দাও তাহলে তোমার স্কোয়ার রুটকে খাবে, পড়ে থাকবে এ। সেরকম কিন্তু যদি দুটোর মাঝখানে কোনো সাইন থাকে প্লাস মাইনাস চিহ্ন তাহলে কিন্তু রুট স্কোয়ারকে খেতে পারবে না। একা বোকা, একা থাকলে বোকা হয়। তার মানে
একটা যদি থাকে তবে তোমার খেতে পারবে, যখনই তোমার মাঝখানে প্লাস মাইনাস তখন কিন্তু স্কোয়ার রুটকে খেতে পারবে না। তখন কিন্তু এক্ষেত্রে তোমাকে ফর্মুলায় চলে যেতে হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙতে হবে। তাহলে এই পোর্শনটা আসা যাক, যেটা বলছিলাম আমরা কি করব, হর রিলেশনের যে বিষয়টা, হর রিলেশনের ক্ষেত্রে কি হয় যে রুটে রুটে গুণ করলে আমরা যেমন পাচ্ছি না কিছু, এইভাবে আমরা মনে করো এইটাকে আমরা যখন হর রিলেশন করব তখন এই যে জায়গাটা আমরা ছিলাম সেই জায়গাটা আমরা আরেকবার ঘুরে আসছি। আমি যে জায়গাটা বুঝিয়েছিলাম বাকি অংশটা আমি মুছে নিচ্ছি, বেশ কিছু জিনিস বুঝে নিলাম, তোমরা কতটা কে জানো না একটু দরকার ছিল। তাহলে সাধারণ হর রিলেশনে কি হয়, এ বাই মনে করো √3 আছে, নিচে কর্ণের নিরসন যদি করতে বলে তাহলে তোমার কি করতে হবে, ওপরেও রুট নিচেও রুট গুণ করে দিতে হবে। তাহলে তুমি কি পাচ্ছ, এ আর রুট এ √2 আর √3 রুটে রুটে রুটটা কেটে যায়, √3 শুধু 3 হয়ে যায়। এই যে বিষয়টা কিন্তু তুমি এখানে লক্ষ্য করে যেটা দিয়েছে, এখানে তুমি কি করবে, রাশিটা বড় আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যখন মাঝখানে প্লাস মাইনাস সাইন আছে তখন কি করতে হবে, ওই একই জিনিস নিচেরটা ওপর নিচে গুণ করব কিন্তু সাইনটা চেঞ্জ করে। এই যে প্লাস আছে তুমি এটাকে ওপর নিচে গুণ করো কিন্তু সাইনটা চেঞ্জ করে, 2 - √5 2 - √5। লক্ষ্য করো কি বলছে, আমি নিচে যেটা পাবো সেটাকে সাইন চেঞ্জ করে উপর নিচে গুণ করতে হবে। আমরা একটা কর্ণ নিরসন বা হর নিরসন করছি, এটা প্রত্যেকটা অঙ্কে তোমার দরকার হবে ভবিষ্যতে। তাহলে নিচে যেটা আছে এইটাকে তুমি সাইন চেঞ্জ করে উপর নিচে গুণ করো, যদি প্লাস থাকে মাইনাস মাইনাস, যদি মাইনাস থাকে প্লাস প্লাস। এরপরে নেক্সট স্টেপ কি হবে, এই দুটোকে তুমি ফর্মুলা গুণ করে দাও রাফে, আর এই দুটো তোমার সবসময় ফর্মুলা হবে। তাহলে এই দুটোকে আমি রাফে গুণ করছি, 2 + √3 2 - √5, যাতে এগুলো অসুবিধা না হয় তার জন্য আমি প্রথমের থেকে সব কিছু ডিটেলসে বুঝিয়েছি। তাহলে আমি যখন গুণ করবো দেখো 2 × 2 = 4, তারপরে এটা প্লাস 2 আর √3 2 √3, এবার এটার সঙ্গে এটা প্লাসে মাইনাসে মাইনাস 2 আর √5 2 √5, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস 3 × 5 = 15 √15, দেখতে পাচ্ছ √15 হয়ে গেল, 3 × 5 = 15। এরপর তাহলে আমরা গুণফলটা লিখছি এখানে 4 + 2 √3 - 2 √5 - √15। আর নিচেটা তুমি কি করবে, এটা তো তুমি গুণ করে নিলে, আর নিচেটা সবসময় ফর্মুলা হবে a + b × a - b হবে ওটা, কারণ তুমি তো সাইন চেঞ্জ করে উপর নিচে গুণ করছো। তাহলে এটা তুমি ফর্মুলা ভেঙে দাও, a + b × a - b কিসের ফর্মুলা, a² - b²। খেয়াল করে নাও, a + b × a - b কার ফর্মুলা, a² - b² এর ফর্মুলা। তাহলে আমরা এটাকে a² - b² করছি। এরপর ওপরটা যেমন আছে তুমি রেখে দাও, আর নিচেরটা 2 এর স্কোয়ার 2 × 2 = 4 মাইনাস √² খায়, √² খেলে রুট হয়ে গেল, স্কোয়ার হয়ে গেল, পড়ে রইল 5। এত 4 + 2 √3 - 2 √5 - √15, আর নিচে কত আছে -1, দেখে নাও -1 হবে। এবারে নিচে যদি -1 মাইনাস পড়ে থাকে, 1-এর তো কোনো ভ্যালু নেই, যদি নিচে মাইনাস থাকে সেটাকে উপরে তুলে দেবে, তার মানে আমি মাইনাসটাকে ওপরে এর সঙ্গে গুণ করে দেবো, 4 + 2 √3 - 2 √5 - √15। যদি নিচে মাইনাস থাকে সেটাকে আমি উপরে তুলে দেবো, চাইলে তুমি ব্রেকেট তুলে সাইন চেঞ্জ করে দিতে পারো, ওটা তোমার নিজস্ব বিষয়, কিন্তু 1 লেখার কোনো মূল্য নেই, নিচে সাইন মাইনাস হলে আমরা উপরে তুলে দেবো। এটা হচ্ছে আমাদের হর নিরসন। আমি আরেকটা বলে নিই হর নিরসন, তারপর আমরা বইয়ের অঙ্ক শুরু করে নেব। ঠিক আছে, এটা পুরো আরেকটা শেষবারের মতো বুঝে নেওয়া যাক কথাটা। মনে করে দেওয়া আছে √3 + 2, আর নিচে দেওয়া আছে মনে করো 5 - 3 দেওয়া আছে, সরি √3 5 - √3 দেওয়া আছে, তোমাকে বললো হর নিরসন করতে। তাহলে শেষবার আরেকবার দেখে নেওয়া যায়, যখনই আমাকে হর নিরসন করতে বলবে তখন আমরা কি করব, সাইন চেঞ্জ করব, এটাকে উপরে এবং নিচে গুণ করব, দেখে নাও ঠিক করে।
তাহলে নিচে যেটা থাকবে সেটাকে সাইন চেঞ্জ করে উপর নিচে গুণ করবো। এবারে গুণ করছি, এই দুটোকে রাফে গুণ করতে হবে। তাহলে রাফে আমরা গুণ করছি √3 + 2, √3 + 2 আর 5 + √3, এটার সঙ্গে এটা 5√3, নিজেরাও সঙ্গে সঙ্গে বলবে, এটার সঙ্গে এটা 5 × 2 = 10 + 10, তারপর এটার সঙ্গে এটা প্লাস √3 গোটা 3 লিখতে পারো, √3 গোটা 3 লিখে দিতে পারো 3, আর নাহলে তুমি 3 3 কে 9 √9 লিখতে পারো, সেই পরে বার 3 হবে। তাহলে √3 শুধু 3 লিখে দিলাম, আর প্লাস 2 আর √3 2√3, এতে লক্ষ্য করে দেখো 5√3 আর 2√3 দুটো √3 পাচ্ছ। তাহলে যোগ একই জিনিস থাকলে যোগ হয়ে যায়, 5টা √3 আর 2টা √3 যোগ হলো 7টা √3, 5টা √3 2টা √3 7টা √3, আর প্লাস 10টা 3টা হলো 10টা 3টা 13টা হয় আমার হিসাবে, তোমাদের যদি কিছু হচ্ছে দেখে নেবে। তাহলে উপরে যেটা হচ্ছে বসাচ্ছি আমরা 7√3 + 13 ডিভাইডেড বাই, এবার নিচেরটা কি হবে কি বলবে? ফর্মুলা, আমি বললাম ফর্মুলা হবে, তাহলে ফর্মুলা করা যায় a - b × a + b, তার ফর্মুলা কি a² - b²। এরপর উপরে ধরো লক্ষণ, আর 5 স্কোয়ার 5 5 25, আর √² কে খাবে পড়ে রইল 3, রুটের বাইরে যদি স্কোয়ার থাকে শুধু সংখ্যা পড়ে থাকবে, অতএব 7√3 + 13 ডিভাইডেড বাই 25 থেকে 3 গেল, মনে হয় 22 থাকে। বাস এতটা পর্যন্ত তোমার করণীয়। এটা আমাদের শেষ হলো করণের ধারণার বিষয়গুলো, একটু ভালো করে দেখে নেবে, এবং নেক্সট ভিডিওতে আমরা নিজেদের কোষে দেখি শুরু করছি বইয়ের চ্যাপ্টার। থ্যাংক ইউ, গুড ডে।